আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেখব। সো ধরেন আপনি এরকম একটা কেস যে আপনি একটা স্টক কিনেছেন। স্টকটার সে আপনি 50 টাকা দিয়ে কিনেছেন। সো 50 টাকা দিয়ে আপনি একটা স্টক কিনেছেন। এই স্টকটা আপনি 1 বছর হোল্ড করলেন। 1 বছর হোল্ড করার পরে এই স্টকটা আপনাকে 2 টাকা ডিভিডেন্ড দিল। আপনাকে স্টকটা 2 টাকা ডিভিডেন্ড দিল। আর 1 বছর পরে এই স্টকটার দাম হচ্ছে সে 55 টাকা। তাহলে আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন 50, এটাকে আমরা বলছি P0, P0। 1 বছর পরে আপনি ডিভিডেন্ড পেলেন, এটাকে আমরা বলছি D1, 1 বছর পরে ডিভিডেন্ড। আর 55 টাকা হচ্ছে 1 বছরের প্রাইস, এটাকে আমরা বলছি P1। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে আপনি 2 টাকা পেয়েছেন আউট অফ 50 টাকায় অ্যাজ এ ডিভিডেন্ড। আর 55 টাকায় স্টকটা বিক্রি করতে পারবেন। 55 - 50 মানে 50, 5 ডিভাইডেড বাই 50। সো 5 ডিভাইডেড বাই 50 মানে 10%, এটা আপনি পেয়েছেন ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল গেইন। তো আমরা এই দুইটা যদি যোগ করি, তাহলে এই প্রথম পার্টটাকে আমরা বলি ডিভিডেন্ড ইল্ড, আর সেকেন্ড পার্টটাকে আমি বলি আমরা ক্যাপিটাল গেইন। তো আপনার ক্যাপিটাল গেইন হলো 10%, আর আপনার ডিভিডেন্ড ইল্ড হলো 2%। সো আপনার টোটাল রেট অফ রিটার্নটা আসছে, আপনি 57 টাকা পেয়েছেন 50 টাকা ইনভেস্ট করে। সো 50 টাকায় আপনি 60 টাকা লাভ করেছেন। 100 টাকায় কত আনসার হচ্ছে? আপনি 14, আপনার হচ্ছে এখানে, সরি, এটার 4% হবে। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে আপনার 4%, আর ক্যাপিটাল গেইন হচ্ছে আপনার 10%। সো আপনি 150 টাকায় 60 টাকা, সো 100 টাকা হচ্ছে আপনি 14 টাকা আম, পেয়েছেন, মানে 14% রেট অফ রিটার্ন পেয়েছেন। সো 2 টাকা আপনি পেলেন ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড, 5 টাকা আপনি পেলেন ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল গেইন। সো টোটাল 7 টাকা পেলেন বাই ইনভেস্টিং 50 টাকা। সো 7 ডিভাইডেড বাই 50 ইজ 14%। এন্ড এই 14% আপনি হোল্ড করেছেন 1 বছর। সো যেহেতু 1 বছর আপনি হোল্ড করেছেন, সো 1 বছরের রিটার্ন মানে ইয়ারলি রেট অফ রিটার্ন এখানে আপনার 14%। আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্নও আপনার 14%। এখন ধরেন এই সিনারিওটা একটু ডিফারেন্টলি আমি দেখাই। ধরেন আপনি এই স্টকটা 2 বছর হোল্ড করেছেন, এন্ড প্রথম বছরে আপনাকে কোনো ডিভিডেন্ড দেয় নাই। দ্বিতীয় বছর শেষে আপনাকে ডিভিডেন্ড দিয়েছে 2 টাকা, এন্ড দ্বিতীয় বছর শেষে আপনি 55 টাকায় বিক্রি করতে পেরেছেন। সো আপনি 55 টাকায় শেয়ারটা বিক্রি করেছেন, আর 2 টাকা আপনি ডিভিডেন্ড পেয়েছেন, আর আপনি ইনভেস্টমেন্ট করেছেন 50 টাকা ডিভাইডেড বাই 50। সো স্টিল আপনার রেট অফ রিটার্ন 14%, বাট এটা 2 বছর পর। সো আপনার হোল্ডিং পিরিয়ডটা 2 বছর। সো হোল্ডিং পিরিয়ডটা আপনার 2 বছর, আপনি 2 বছরের 14% আর্ন করেছেন। দ্যাটস ফাইন। স্টিল আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন 14%ই বলবো। কিন্তু এটাকে যখন আমি ইয়ারলিতে কনভার্ট করব, 2 বছরে যেহেতু 14%, তার মানে 1 বছরে কত? অবভিয়াসলি 7-এর একটু কম হবে বিকজ অফ দ্য কম্পাউন্ডিং। সো 1 বছরে কত হবে সেটা হিসাব করার জন্য 1 প্লাস 0.14, যেহেতু 2 বছরে 14, তাহলে 1 বছর হবে টু দি পাওয়ার 1/2 -1। সো আপনি যদি 1.14 এটাকে রুট করেন, তাহলে পেয়ে যাবেন 6.78%, 6.8 রাফলি আমরা ধরলাম। তার মানে হচ্ছে 1 টাকা 6.8% রেটে 2 বছর কম্পাউন্ড করলে 14% হবে। সো এখানে ইয়ারলি রেট অফ রিটার্ন 6.8, কিন্তু হোল্ডিং পিরিয়ড রিটার্ন স্টিল 14। হোল্ডিং পিরিয়ড রিটার্ন মানে হচ্ছে আপনি যতদিন হোল্ড করেছেন ওই হোল্ড করে আপনার টোটাল রিটার্নটা কেমন। আমরা আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি আজকে একটা ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিমে ইনভেস্ট করলেন। ডাবল ডিপোজিট স্কিম মানে হচ্ছে আপনি যেই টাকাটা দিবেন আপনার টাকাটা ডাবল হয়ে যাবে, বাট বিফোর ট্যাক্স, রিমেম্বার, ওখান থেকে ট্যাক্স কাটা যাবে। আমরা মনে করি ইন এ ওয়ার্ল্ড উইথ ট্যাক্স নাই, ট্যাক্স বাদ দিয়ে আমরা হিসাব করি টু মেক ইট সিম্পলার। তো ব্যাংক আপনাকে বললো যে আপনি যদি আমার ব্যাংকে 1 টাকা রাখেন, তাহলে আহ 7 বছর পরে আপনার টাকাটা ডাবল হয়ে যাবে, 2 হয়ে যাবে। কত বছর পর? আনসার হচ্ছে 7 বছর পর, 7 ইয়ার্স।
তাহলে আপনার টাকাটা তো ডাবল হয়ে যাচ্ছে। ডাবল হয়ে যাওয়া মানে হচ্ছে 100% রিটার্ন। তো আপনার যদি জিজ্ঞেস করা হয় যে এই 7 বছরে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, তাহলে আনসার হচ্ছে 100%। আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইজ ইকুয়াল টু 100%। নাও কোয়েশ্চেন হচ্ছে যে ইয়ারলি রেট অফ রিটার্ন কত, বিকজ 7 বছরে 100% আর 10 বছরে 100% আর 3 বছরে 100%-এর মধ্যে ডিফারেন্সেস আছে। যত তাড়াতাড়ি টাকাটা ডাবল হবে তত কুইক আপনার মানিটা গ্রো করবে। তো হোয়াট উই আর ইন্টারেস্টেড ফর সেটা হচ্ছে ইয়ারলি রেট অফ রিটার্ন কত, ইয়ারলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্ন কত। সো এটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, CAGR। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, যে কোন রেটে টাকা প্রতি বছর কম্পাউন্ড করলে, গ্রো করলে 1 টাকা 7 বছরে 2 টাকা হবে। তো আমার এখানে যেহেতু 1+100% মানে তো 1, তাহলে 1+1 টু দি পাওয়ার 7 বছরে যেহেতু ডাবল হয়েছে, তাহলে 1/7 -1। তো এই ক্যালকুলেশনটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে 1+1 মানে 2 টু দি পাওয়ার 1/7 -1। এটা করলে আপনি দেখবেন রাফলি এটা 10.41% এসছে। সো তার মানে হচ্ছে আপনার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ইজ 10.41, হুইচ মিনস 1 টাকা যদি 10.41% রেটে প্রতি বছর কম্পাউন্ড করে, 7 ইয়ার্স পর আপনার এই 1 টাকা 2 টাকা হয়ে যাবে। তো এরকম আরেকটা কেস আমরা দেখাই। ধরেন আপনি আহ 100 টাকা ইনভেস্ট করলেন, একটা স্টক কিনলেন, স্টকটা কোনো ডিভিডেন্ড দেয় নাই, 3 বছর পরে আপনি 150 টাকায় বিক্রি করলেন। তাহলে 100 আপনার 150 টাকায় বিক্রি করলেন 3 ইয়ার্স লেটার। তাহলে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইজ 50%। হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে ওই যে পিরিয়ডটা হোল্ড করেছেন ওই পিরিয়ডে টোটাল রিটার্নটা কত। তো হোল্ডিং পিরিয়ড রিটার্ন HP, আর এটা আমরা বলবো 50%। নাও কোয়েশ্চেন হচ্ছে 3 বছরে তো 50% টোটাল, আমরা প্রতি বছরে গড়ে কত, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কত। সো আমরা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বের করব। সো কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা জিওমেট্রিক মিনও আমরা বলি। সেই কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট 1+HPR টু দি পাওয়ার 1/3 -1। সো আমার এখানে হোল্ডিং পিরিয়ড রিটার্ন 50%, তাহলে 1+0.50 টু দি পাওয়ার 1/3 -1। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি 1.5 টু দি পাওয়ার 1/3 -1, so it will be 14.47%। সো রাফলি 14.5%। সো আপনার 14.5% রেটে যদি আপনার টাকাটা 3 বছর গ্রো করে, তাহলে 1 টাকা উইল বিকাম 1.5 বা 100 টাকা উইল বিকাম 150 টাকা। এভাবে করে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বের করব। আর হোল্ডিং পিরিয়ড রিটার্ন তো আমরা অলরেডি দেখলাম যে 1 বছর মানে একটা পিরিয়ডের জন্য আমার P1 - P0 + I1/P0। এটা কমপ্লিকেটেড হয়ে যাবে যখন আপনি মাল্টিপল ইয়ার্স হোল্ড করবেন। ধরেন 3 বছর হোল্ড করেছেন, 3 বছরে 3টা ডিভিডেন্ড দিয়েছে, তখন আমাদের জন্য এটা একটু ডিফারেন্টলি ক্যালকুলেট করতে হবে। বাট ইচ ইয়ারকে যদি আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেট করি তাহলেও এটা ইজি, সেটাও আমরা দেখব। তো এখন আমরা মাল্টিপল ইয়ার্সে যখন ইনভেস্টমেন্ট করি, এখানে তো আপনি 100 টাকা 3 বছর হোল্ড করেছেন, 150 টাকা পেলেন, এর মধ্যে কোনো টাকা পয়সা পান নাই। তো 50% পেলেন, সেই 50% থেকে আপনি বের করলে 14.47% হচ্ছে আপনার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। নাও কোয়েশ্চেন হচ্ছে যে যদি আমার এরকম মাল্টিপল ইয়ার্স থাকে, 1 বছর একটা রিটার্ন, দ্বিতীয় বছর একটা রিটার্ন, তৃতীয় বছর একটা রিটার্ন, তো সেই ক্ষেত্রে আমরা রিটার্নটা কিভাবে ক্যালকুলেট করবো। এখানে আমরা দুইটা রিটার্ন দেখি, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর একটা হচ্ছে জিওমেট্রিক মিন। বাট ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে আমরা জিওমেট্রিক মিনটা দেখে থাকি। তাহলে আমরা অ্যাট দিস মোমেন্ট দুইটা মিন নিয়ে একটু আলোচনা করব, অ্যারিথমেটিক মিন আর হচ্ছে জিওমেট্রিক মিন। সো অ্যারিথমেটিক মিন, এটাকে আমরা এভারেজ রিটার্ন বলি। ইট ইজ এ সিম্পল মিন, সিম্পল ওয়ে টু মেজার রিটার্নস। ইট ইজ এ সিম্পল ওয়ে টু মেজার রিটার্নস। সো আলটিমেটলি সিম্পল ওয়ে টু মেজার রিটার্নস মানে হচ্ছে আমরা প্রতি বছর কত রেট অফ রিটার্ন আর্ন করেছি সেটা হিসাব করি,
করে যত বছর তত দিয়ে ভাগ করে দিই। ফর এক্সাম্পল আমরা এখানে একটা কেস দেখব যে আপনার 3 বছর আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং 3 বছরে আপনার রিটার্ন আসছে। প্রথম বছরে আপনার রিটার্ন -50%, সেকেন্ড ইয়ারে আপনার রিটার্ন 35%, হুইচ ইজ পজিটিভ, অ্যান্ড থার্ড ইয়ারে আপনার রিটার্ন হচ্ছে 27%, এটাও পজিটিভ। তো আপনি প্রথম বছরে 50% লস করেছেন, সেকেন্ড বছরে 35% গেইন করেছেন, অ্যান্ড পরের বছরে 27% গেইন করেছেন। তো আমরা যদি অ্যারিথমেটিক মিন বের করি, তো অ্যারিথমেটিক মিন বের করার সহজ উপায় হচ্ছে এই তিনটা রিটার্ন আমরা যোগ করব। সো প্রথম বছর যেহেতু নেগেটিভ, সো -35% প্লাস পরের বছর পজিটিভ, সরি, প্রথম বছর নেগেটিভ হচ্ছে -50%, পরের বছর আপনার 35% পজিটিভ, তারপরের বছর 27% পজিটিভ, যোগ করে আমরা এটাকে 3 বছর যেহেতু 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আপনি দেখবেন রেজাল্টটা 4% আসবে। তো এই 4% যখন আসছে, আপনি বলছেন যে আপনার অ্যারিথমেটিক মিন 4%, এখানে আমরা অ্যাসিউম করে নেই অ্যারিথমেটিক মিনের কনসেপ্টটা হচ্ছে প্রতি বছর অ্যাট বিগিনিং এ আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেম। মানে হচ্ছে আপনি আজকে 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন, অ্যারিথমেটিক মিনের কনসেপ্টটা হচ্ছে পরের বছরও অ্যাট বিগিনিং এ আপনার 100 টাকা আছে, তারপরের বছর বিগিনিং আপনার 100 টাকা আছে। কিন্তু ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে এটা এভাবে কাজ করে না, কারণ আজকে যদি আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন, পরের বছরের 100 থাকবে না, কারণ আপনি এই বছরে 50% লস করেছেন। তাহলে পরের বছরে আপনার 50 টাকা থাকবে। 100 টাকা থেকে 50% লস করা মানে হচ্ছে 50 টাকা চলে গিয়েছে, তাহলে আর 50 টাকা আছে। পরের বছরে যেহেতু 50 টাকা আছে, আপনি তো এই 50 টাকার উপরে 35% আর্ন করবেন। আপনি তো 100 টাকার উপরে 35% আর্ন করবেন না। তো যে কারণে ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে আমরা অ্যারিথমেটিক মিনটা ইউজ করি না অ্যাজ এ মেজার অফ রিটার্ন। তো আমরা যে রিটার্নটা ইউজ করি সেটা হচ্ছে জিওমেট্রিক মিন, কারণ হচ্ছে আপনি 50 টাকার উপর 35% আর্ন করবেন। 50 টাকার উপর 35% আর্ন করে যেটা হলো সেটা যোগ করলে 1.35 দিয়ে গুণ করতে হবে, হুইচ মিনস আপনার 50 × 1.35, বছর শেষে আপনার 67.5 টাকা থাকবে। তো বছর শেষে যে 67.5 টাকা থাকলো 2 বছর পর, ওইটার উপরে তো আপনি 27% আর্ন করেছেন। তাহলে এইটা মাল্টিপ্লাই বাই 1.27 হিসাব করলে আপনি দেখবেন আপনার এন্ডিং ভ্যালু হবে 85.73 রাফলি। তার মানে আপনি 100 টাকা ইনভেস্ট করে 3 বছর শেষে আপনার থাকবে 85.73, হুইচ মিনস ইউ লস্ট মানি। সো আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন, 3 বছর পরে 85 টাকা 73 পয়সা পেয়েছেন। আপনি কিন্তু 14 টাকা 27 পয়সা লস করেছেন 3 বছরে। সো হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি আমরা বলি, তাহলে 14 টাকা 27 পয়সা বা 100 টাকায় 14 টাকা 27 পয়সা, মানে 14.27, 14.27% আপনার লস হয়েছে। এখন 14.27% আমার লস, তার মানে হচ্ছে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইজ -14.27%। নাও কোয়েশ্চেন হচ্ছে, এটা তো 3 বছরে হোল্ডিং পিরিয়ড রিটার্ন 14.27%, 1 বছরে গড়ে রিটার্নটা কত, মানে 1 বছরে কত রেটে টাকা হারালে 100 টাকা 3 বছর পরে 85.73 হবে। তো আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্নের ফর্মুলা, আমাদের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা জিওমেট্রিক মিনের যে ফর্মুলা, 1 + HPR⁴ তাহলে এক্ষেত্রে আমার 1+ যেহেতু, কিন্তু এখানে তো আবার মাইনাস হবে 0.1427, যেহেতু 14.27% হচ্ছে আপনার নেগেটিভ রিটার্ন। সো 1 - আমরা 14.27 বলবো। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 - 0.1427 ⁵ -1, so 1 - 0.24, 1 - 0.1427 করলে আমার 85.73 আসবে, 0.8573 আসবে। ⁵ 1/3 যদি আমরা করি, তারপরে যদি আমরা 1 বিয়োগ দেই, তাহলে এটা -5% আসবে। তার মানে আপনার এভারেজ রিটার্ন এখানে কিন্তু -5%, মানে ইচ ইয়ারে গড়ে আপনি 5% রেটে টাকা হারিয়েছেন। সো আপনি যদি ইচ ইয়ারে গড়ে 5% রেটে টাকা হারান, জিওমেট্রিক মিন 5%, তাহলে এন্ডিং ভ্যালু আপনার হবে 3 বছর পরে 85.73। সো আপনার একজন ইনভেস্টর আপনাকে টাকা দিয়েছে, তার প্রথম বছর আপনি 50% লস করেছেন, দ্বিতীয় বছর আপনি 35% লস করেছেন, 35% গেইন করেছেন, তৃতীয় বছর আপনি 27% গেইন করেছেন। এরপরে 3 বছর পরে আপনি যদি বলেন অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করে যে আমি আপনার জন্য
প্রতি বছর গড়ে +4% ইনভেস্ট করেছি, ইনভেস্টার্স উইল বি এক্সট্রিমলি অ্যাংরি, বিকজ ইনভেস্টর উইল সি সে ইনভেস্ট করেছে 100, তার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 85.73, হি লস্ট মানি, আর আপনি তাকে বলেছেন আপনার মানি আমি ম্যানেজ করে গড়ে 4% পজিটিভ রিটার্ন করেছি। সো দিস ইজ নট ম্যাচিং উইথ দি বিগিনিং ইনভেস্টমেন্ট ভ্যালু অ্যান্ড এন্ডিং ইনভেস্টমেন্ট ভ্যালু। দ্যাট ইজ ওয়াই ইন ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে আমরা অ্যারিথমেটিক মিন হিসাব করি না, অ্যারিথমেটিক মিন দিয়ে আমরা রিটার্ন ক্যালকুলেট করি না। জিওমেট্রিক মিন ইজ দি রাইট মেথড বিকজ অফ দ্য কম্পাউন্ডিং। বিকজ ইউ ইনভেস্টেড 100, প্রথম বছর ইউ লস্ট 50%, তার মানে আপনার অ্যামাউন্টটা 50 হয়ে গিয়েছে, সেইটার উপর আপনি 35% গেইন করেছেন, পরে আপনার পরের বছর 67.5 হয়েছে, সেটার উপরে আপনি পরের বছর থার্ড ইয়ারে আপনি 27% গেইন করেছেন, সেটা হয়ে আপনার 85.73 হয়েছে। সো আমি ইনভেস্ট করলাম 100 টাকা, 3 বছর পরে আমি পেলাম 85.73, সো আমি 14.727% লস করলাম 3 বছরে টোটাল, হুইচ ইজ মাই হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইজ -14.27%। এইটাই আমি প্রতি বছরে গড়ে আমি কত পার্সেন্ট হারিয়েছি, মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি আমরা ক্যালকুলেট করি, সেটা আমরা দেখলাম যে 1+HPR⁻1/3 - 1, এটা করে আমার -5% আসছে। তাহলে আপনি যখন ইনভেস্টরকে রিপোর্ট করবেন যে আপনি তার জন্য তার ইনভেস্টমেন্টটা করে রিটার্নটা কেমন আসছে, তখন আপনি শো করবেন যে আপনি গড়ে 5% হারিয়েছেন, সো আপনার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটটা হচ্ছে -5%। দ্যাটস হাউ ইউ ক্যান সি যে there is a difference between arithmetic mean and geometric mean. Geometric mean is more suited in the world of compounding. Arithmetic meanটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কনসেপ্ট, এখানে ধরে নেওয়া হয় যে প্রতি বছর আপনার ইনভেস্টমেন্টের বেসটা সেম, বাট বিকজ অফ দ্য কম্পাউন্ডিং প্রতি বছরের বেসটা সেম হয় না। আমি প্রথম বছর যদি 100 টাকা ইনভেস্ট করি, 10% রিটার্ন পাই, দ্যাট উইল বিকাম 110। পরের বছর ওই 110 এর উপরে 10% 11 টাকা হবে 121, দেন অ্যানাদার 10% তার উপরে 12.1 হবে, এভাবে করে কম্পাউন্ডিং হবে। দ্যাটস ওয়াই জিওমেট্রিক মিন ইজ মোর সুইটেবল as a rate of return in the investment world. এটা পড়বো না আমরা, জাস্ট এখন এনুয়ালাইজিং রিটার্ন যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে সে 3 বছরে যদি আপনি 100 টাকা 150 টাকা হয়, সো 3 বছরের হোল্ডিং পিরিয়ড রিটার্ন 50%, সেটাকে আমরা এনুয়াল রেট অফ রিটার্নে নিয়ে আসছি 1+0.5 ডিভাইড ⁵ if you remember, 1+0.5 এটা করে আমরা বোধহয় 14 পয়েন্ট সামথিং পেয়েছিলাম। এটা তো 3 বছরেরটাকে 1 বছর নিয়ে আসলাম, কিন্তু দেয়ার আর আদার কেসেস। ধরেন আপনি একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করলেন, তো আপনি একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করলেন, ধরেন এই ইনস্ট্রুমেন্টটা সে 91 ডে ট্রেজারি বিল। তো 91 ডে ট্রেজারি বিল ধরেন আপনি, ট্রেজারি বিল নর্মালি ইস্যু হয় ডিসকাউন্টে, ম্যাচুরিটি ফেস ভ্যালু পাওয়া যায়। সো 3 মাস 91 ডে পরে আপনি 100 টাকা পাবেন। অ্যান্ড ধরেন আপনি এই ইনস্ট্রুমেন্টটা 97 টাকায় কিনেছেন বা 97.5 টাকায় কিনেছেন, তাহলে ইউ বট অ্যাট 97.5 at time 0, সো at time 0 আপনি 97.5 টাকায় কিনেছেন, 91 ডে লেটার আপনি 100 টাকা পেয়েছেন। সো আমরা যদি জিজ্ঞেস করি আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, এখানে তো কোনো ক্যাশ ফ্লো আর কিছু নাই, তাহলে 100 - 97.5 ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত আপনার 97.5, তাহলে এইটা হচ্ছে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সো আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হবে 2.5 হচ্ছে নিউমারেটর, সো 2.5 ডিভাইডেড বাই 97.5, সো আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হবে 2.56%, রাফলি 0.02564। এইটা হচ্ছে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন, মানে 3 মাসের রিটার্ন, 91 ডে রিটার্ন। বাট উই ওয়ান্ট টু এনুয়ালাইজ ইট। তো এনুয়ালাইজ করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো আমার হোল্ডিং পিরিয়ড 2.56, 1+HPR, আমার একটা বছর 365 দিনে, তো 365, আর আপনি পেয়েছেন 91 দিনে, সো টু দি পাওয়ার 365 ডিভাইডেড বাই 91। এভাবে আমরা ক্যালকুলেট করব যখন আমরা 91 ডে থেকে 365-এ যাব। যখন আমরা 3 বছর থেকে 1 বছরে আসছি, 1/3 ছিল।
সো এখানে আমাদের 91 থেকে 365 এ যাবো। সো 360, রিমেম্বার 365 ইজ এ ইয়ার, সো ওইটা বা 1 ইয়ারের ক্ষেত্রে 1 উপরে ছিল, নিউমারেটর ছিল। সো 365 ডিভাইডেড বাই 91 -1। সো 1 + HPR, এখানে 0.0256 এর সাথে 1 যোগ করব, করে 1.0256 হবে। টু দি পাওয়ার আমরা 365 ডিভাইডেড বাই 91 করব, করে যে রেজাল্টটা পাবো সেটা 1.10688 আসছে, মানে 10.6। এখান থেকে 1 বিয়োগ দিব, -1, তাহলে আপনি পেয়ে যাবেন 10.69%। সো তাহলে আমরা 10.69% ইজ মাই অ্যানুয়ালাইজ রেট অফ রিটার্ন। আপনার 3 মাসের রিটার্নটা আসছে 2.56, কিন্তু ইয়ারলি আপনার রিটার্নটা আসছে রাফলি 10.7%। সো দিস ইজ হাউ আমরা আহ, যে যদি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেটা 1 বছরের কম পিরিয়ড, সেখানে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করতে পারি। বা 3 মাসের রিটার্নের সাথে তার 6 মাসের রিটার্ন কম্পেয়ার করা যাবে না। তো 3 মাসেরটাকেও অ্যানুয়ালি নিতে হবে, 6 মাসেরটাকেও অ্যানুয়ালি নিতে হবে। দেন অ্যানুয়ালাইজ রিটার্ন দুইটা দুইটা আমরা মানে কম্পেয়ার করব। আর এই যে কম্পাউন্ডিং এর কথা আমরা বলছি, আমরা যে কয়টা অঙ্ক করলাম, যে কয়টা এক্সাম্পল মানে আমরা ফর্মুলা দিয়ে দেখালাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা একটা ডিসক্রিট কম্পাউন্ডিং, বছরে একবার কম্পাউন্ডিং হচ্ছে। আমরা যখন টাইম ভ্যালু অফ মানি পড়েছি তখন আমরা দেখেছি যে বছরে 2 বার কম্পাউন্ডিং হলে কেমন হয়। সেখান থেকে আমরা দেখেছি যে বছরে 4 বার কম্পাউন্ডিং হলে কেমন হয়, 12 বার কম্পাউন্ডিং হলে কেমন হয়। তারপরে হচ্ছে আপনার 365 বার ডেইলি কম্পাউন্ডিং হলে কেমন হয়, অ্যান্ড ফাইনালি আমরা দেখেছি কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং হলে কেমন হয়। সো ইফ ইউ রিমেম্বার, আমাদের ফিউচার ভ্যালু ফর্মুলাটা ছিল প্রেজেন্ট ভ্যালু ইন্টু e⁻r/t। সো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট হিসাব করে, আর ইজ দ্য রেট, সো প্রেজেন্ট ভ্যালুকে e⁻r/t এভাবে করে আমরা পেয়েছিলাম। তো এখন আমরা যদি ধরেন প্রেজেন্ট ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু e⁻r/t। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ইনভেস্ট করলেন 100 টাকা, অ্যান্ড আপনি 1 বছর পরে 120 টাকা হলো। তো আমরা ডিসক্রিট রেট অফ রিটার্ন যদি হিসাব করি, তাহলে 1 বছরে একটা রিটার্ন, সো 100 টাকা 20% রেটে 120 হবে। কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং হয় তাহলে 20% হবে না, আরো কম রেটে গ্রো করলে কন্টিনিউয়াসলি এটা 120 হবে। সো আমরা জানতে চাই যে সেই কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্নটা কত। তখন আমরা যে কাজটা করবো, এই 120কে 100 দিয়ে ভাগ করব, সো 1.2 হবে। তারপরে লন লন 120 ডিভাইডেড বাই 100। সো আমরা লন দিয়ে তারপরে যে রেজাল্টটা পাবো 0.1823, বা রাফলি 18.23%। তার মানে 1 টাকা 18.23% রেটে কন্টিনিউয়াসলি যদি কম্পাউন্ডিং হয়, তাহলে বছর শেষে এটা 120 টাকা হবে আর কি। সো এভাবে করে আমরা কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং যদি রেট অফ রিটার্ন থাকে, তাহলে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং রেট অফ রিটার্নটা আমরা এভাবে বের করতে পারি। আমাদের ফর্মুলাটা হচ্ছে লন পিটি ডিভাইডেড বাই P0। এখানে পিটি হচ্ছে 120 একটা পিরিয়ড শেষে, আর P0 হচ্ছে 100। এভাবে করে আমরা বের করি। সো তাহলে